রিয়া তার টক্সিক বয়ফ্রেন্ডের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে জীবনে। অন্যদিকে সেই বয়ফ্রেন্ডই রিয়াকে খুন করতে চায়, কিন্তু কেন? অন্যদিকে মধ্যবয়সী একজন মহিলার জীবনে হঠাৎ করেই একজন অপরিচিত লোক এসে জড়িয়ে যায়। এরপরে তার জীবনে কি ঘটেছিল, আর এই দুজনের মধ্যে সম্পর্কই বাকি, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো সাসপেন্স আর টুইস্টে ভরা মালায়ালাম মুভি দ্য সিক্রেট অফ এ উইমেন আজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা ২০২৫ সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই অজয় এবং রাজকে একটি বেঞ্চে বসে থাকতে দেখা যায় রাতের বেলা। কিছুক্ষণ পরে অজয় রাজকে জিজ্ঞেস করে কয়টা বাজে। রাজ মোবাইলটা দেখে, কিন্তু টাইম বলার আগেই দেখা যায় সেখানে একটি বোর্ড চলে এসেছে, আর বোর্ডটা দেখেই দুইজনে দুই দিকেই চলে যায়। এরপরে অজয়কে দেখা যায় পুরো শহরে সে রাতের বেলা ঘুরছে এদিক থেকে ওই দিকে। আর এরপরে সকাল হতেই রাজকে দেখা যায় একটি বোটে চড়ে বসতে। সেই বোটে রাজ ছাড়াও কয়েকজন লোক ছিল, কিন্তু রাজ যেখানে বসেছিল তার ঠিক বরাবর সুমা নামের মধ্যবয়স্ক একজন মহিলা বসেছিল। আর সে রাজের দিকে তাকিয়ে নিজের কাপড় ঠিক করে নেয়। এইদিকে রিয়াকে দেখা যায় যে বক্সিং প্র্যাকটিস করছিল। আর সেখানে মালভিন নামের একজন লোককে দেখা যায় যে লুকিয়ে রিয়ার ছবি তোলে। এরপরে কাউকে কল করে। বাইরে আসার পরে দেখা যায় সে গাড়িতে অপেক্ষা করছিল। রিয়া যখন সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়, সে আবারও কাউকে কল করে আর বলে রিয়া গাড়ি নিয়ে বের হয়ে গেছে আর আমি এখন তার পিছু যাচ্ছি। এদিকে রিয়া বাসায় আসার পরে কাজ করছিল এবং ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছিল। তখনই দেখা যায় অজয় সেখানে এসে লুকিয়ে পড়ে। আর একটু পরে রিয়া তার ফ্ল্যাটের কিছু ময়লা নিয়ে এসে বাইরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। আর সে ময়লাটা কাছেই ফেলছিল, এজন্য তার ফ্ল্যাটের দরজাটা খোলাই রাখছিল। আর এই সুযোগে সেখানে লুকিয়ে থাকা অজয় রিয়ার ফ্ল্যাটে ঢুকে পড়ে। রিয়া আবারও তার ফ্ল্যাটে চলে আসে আর বলতে থাকে আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব। আর এভাবে কথা বলতে বলতে একটা সময় সে কিছুটা রেগে যায় আর ফোনটা কেটে দেয়, বলে আমি তোমাকে পরে ফোন করব। আর এরপরেই সে তার ড্রেস চেঞ্জ করে। এইদিকে বোটের ভেতরে দেখা যায় সব লোক নেমে গেলেও সুমা, রাজ এখনও ছিল। আর সুমা যেহেতু সেখানে একা ছিল, তাই সে একটু ভয় পাচ্ছিল, সংকোচ বোধ করছিল। আর এই বিষয়টা রাজও বুঝতে পারে। রাজ কিছুক্ষণ এদিক ওদিক তাকায়। রাজকে দেখা যায় একটু ঘুরে ফিরে সে সুমার পাশে এসে বসে। আর এতে সুমাও প্রচণ্ড ভয় পাচ্ছিল আর সংকোচ বোধ করছিল, আর এটা রাজ বুঝতে পারছিল। আর এরপরে একটা সময় রাজকে দেখা যায় সে সরাসরি বোট থেকে পানিতে লাফ দেয়। সুমাও বুঝতে পারে বিষয়টা কি হয়েছে, তাড়াতাড়ি সেও যে পানিতে লাফ দেয়। এদিকে অজয়কে দেখা যায় পুরো বাড়িটা ঘুরে বেরিয়েছে। আর এরপরে সে ওয়াশরুমের কাছে চলে আসে, কারণ সেখানে রিয়া গোসল করছিল। যখনই সে ওয়াশরুমের দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই একটা কুকুর সেখানে এসে ঘেউ ঘেউ করতে থাকে, কারণ সেটা ছিল রিয়ার পালিত কুকুর। রিয়াও ওয়াশরুম থেকে বের হয়ে অজয়কে দেখেই তাকে মারতে শুরু করে এবং তাকে ফ্লোরে ফেলে জিজ্ঞেস করতে থাকে এখানে তোমাকে কে পাঠিয়েছে, আমাকে মারতে এসেছ তাই তো? এদিকে সুমা রাজকে পানিতে থেকে অনেক কষ্টে তোলে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু রাজ তখনও অজ্ঞান ছিল। এর কিছুক্ষণ পরে রাজের জ্ঞান ফেরে। এরপরে সুমা তাকে তার বাড়িতে নিয়ে আসে। তার বাড়িটাও ছিল ছোট্ট একটা দ্বীপের মতো জায়গায়, যার চারপাশে নদী। সুমা তাকে তার হাজবেন্ডের কাপড় চোপড় দেয় এবং সেটা পরিবর্তন করে ফেলতে বলে। সুমা রাজকে সেখানে কথা শোনাতে থাকে, বলে তোমার মতো লোকদের কি আর কিছু করার নেই? আমার সামনে এসে সুইসাইড করার চেষ্টা করলে, আর এদিকে আমাদের দেখো কত কষ্ট করি বেঁচে থাকার জন্য। সেখানে সুমা রাজকে তার নাম জিজ্ঞেস করে কয়েকবার, কিন্তু রাজ সেখানে চুপচাপ বসে থাকে, নিজের নামটা পর্যন্ত বলে না। সুমা বলে তোমাদের মতো লোকদের যে কি সমস্যা আমি সেটাই বুঝি না। কিছুদিন আগেও এখানে একজন মেয়ের ডেড বডি ভেসে ভেসে এসেছিল। আমি প্রথমে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিছুদিন অপেক্ষাও করেছিলাম, কিন্তু কেউ সেই মেয়ের ডেড বডিটা নিতে না আসায় বাধ্য হয়ে আমার এখানে মেয়েটাকে কবর দিতে হয়েছে। আর সেখানে আমি একটা সুন্দর ফুল গাছও লাগিয়ে রেখেছি। তো আজকে তোমাকে দেখে মনে হচ্ছিল আমাকে আরও একটা ফুল গাছ লাগাতে হবে, কিন্তু ভাগ্যক্রমে তুমি বেঁচে গিয়েছ, তাই জীবনটাকে উপভোগ করতে শেখো। আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। কিন্তু রাজ একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করে না। এদিকে অজয় অজ্ঞান হয়ে গিয়েছিল, রিয়া তাকে বেঁধে রেখেছিল। রিয়া একটা সময় চাকু নিয়ে তার জ্ঞান ফেরায় আর বলে তোমাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি তুমি কে, আর তোমাকে কে পাঠিয়েছে? কিন্তু তারপরও অজয় মুখ দিয়ে একটা কথাও বলে না।
রিয়া তাকে আবারও বলছিল, তুমি যদি কথা না বলো তোমাকে কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দেব। বলো তোমাকে কে পাঠিয়েছে। কিন্তু তারপরেও অজয় একেবারেই চুপ থাকে। অন্যদিকে মালভিনকে রাতের বেলায় গাড়ি নিয়ে কোথাও আসতে দেখা যায়। এরপরে রিয়ার বান্ধবী তাকে কল করে। রিয়া বলে, আমি ব্যস্ত আছি, তোমাকে পরে কল করছি। কিন্তু রিয়ার বান্ধবী বলে, না না, একটু রাখো। তোমার বয়ফ্রেন্ড আমাকে কল করেছিল। সে বারবার নাকি তোমাকে কল করছে, তুমি তার কল কেন ধরছো না? সে আমাকে বারবার ফোন করছে, তুমি তার কলটা ধরো। রিয়া বলে, ঠিক আছে, আমি দেখছি। তখনই রিয়ার ফ্ল্যাটে কলিং বেল বাজে। রিয়া একটু ভয় পেয়ে যায়, কারণ ঘরের ভেতরে অজয়কে সে বেঁধে রেখেছিল। এরপরে সে ডোরহোল দিয়ে দেখতে পায় একজন ডেলিভারি ম্যান সামনে দাঁড়িয়ে রয়েছে। দরজা খুলতেই একটা গিফট হ্যাম্পার সে ডেলিভারি ম্যান রিয়াকে দিয়ে চলে যায়। রিয়া বুঝতে পারছিল না এটা কে পাঠিয়েছে। তখনই তার বয়ফ্রেন্ডের মেসেজ আসে। ভয়েস মেসেজে সে বলেছিল যে, তোমার জন্য গিফট পাঠিয়েছি, কেমন লেগেছে। রিয়া এতটাই টেন্স ছিল, সে ভাবতে থাকে তার বয়ফ্রেন্ড হয়তো অজয়কে তাকে মারার জন্য পাঠিয়েছে, আর সেটাকেই সে গিফট বলে বলছে। এই জন্য সে ফোনটা রেখে আবারও অজয়কে মারতে শুরু করে আর বলে, তোমাকে তো বলেছি, বলো তোমাকে কে পাঠিয়েছে। ওই তো আমাকে মারার জন্য পাঠিয়েছে, তাই না? আমি তোমাকে মেরেই ফেলবো আজকে। কিন্তু আসলে তার বয়ফ্রেন্ড তাকে সে গিফট হ্যাম্পারটা পাঠিয়েছিল, আর সেটা সে মেসেজে বলে। কিন্তু রিয়া সেগুলো দেখেই না। রাতের বেলা রাজ সোমাকে জিজ্ঞেস করে, আপনার বাড়িতে কি আপনি একাই থাকেন? সোমা বলে, না, আমি আর আমার হাজব্যান্ড। কিন্তু 6 মাস ধরে সে আমাকে রেখে চলে গেছে, আর ফিরে আসেনি। এবার ফিরে আসলে আমি আর তাকে কখনো যেতে দেব না। তখনই রাজ দেখতে পায় সেখানে একটা রুম বন্ধ। সে সোমাকে জিজ্ঞেস করে, ওই রুমটা কার? ওটা বন্ধ কেন? সোমা বলে, ওটাই আমার হাজব্যান্ডের রুম। আমার মনে হয় সেখানে সে কোনো গুপ্তধন রেখে গেছে, তাই এভাবে তালা দিয়ে রেখে গেছে। আর আমিও তার সাথে তর্কে জড়াতে চাই না, তাই রুমটা আমি ওভাবেই রেখে দিয়েছি। এদিকে 2 জন লোক পুলিশ অফিসারের কাছে আসে আর বলে তারা একটি মিসিং কমপ্লেন লেখাতে চায়। পুলিশ অফিসার ববিকে তারা রাজের ছবি দেখায় আর বলে, এই ছেলেটাই গত 2 দিন ধরে নিখোঁজ, তাকে তারা খুঁজে পাচ্ছে না। কিছুদিন পরেই তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেভাবে মিসিং কেন হয়ে গেল বুঝলাম না। আর আমাদের তেমন কোনো শত্রুও নেই। ববি বলে, ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি। এদিকে রিয়াকে তার বান্ধবী কল করে আর বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য গিফট পাঠিয়েছে, সে আমাকে বারবার কল করেই যাচ্ছে। রিয়া বলে, আমি গিফট পেয়েছি, আর তার জন্য আমি রিটার্ন গিফটও পাঠিয়ে দেব। তার বান্ধবী বলে, ও ঠিক আছে, আমাকে টেনশন থেকে বাঁচালে। সে ফোনটা রেখে দেয়। এদিকে সে গিফট হ্যাম্পারের কথা ভাবে রিয়া কি করবে সেটা নিয়ে। যেহেতু আজকে ক্রিসমাস ছিল, তাই সে গিফট হ্যাম্পারটা বাইরে রেখে আসে, যদি কারো না কারোর কাজে লেগে যায়। এদিকে রিয়ার পাশের ফ্ল্যাটের মহিলা নীলাম, সে দেয়ালের ভেতরে কান পেতে থাকে রিয়ার ফ্ল্যাটে কি হচ্ছে সেটা শোনার জন্য। আসলে রিয়ার বাবা যখন ভ্যাকেশনে গিয়েছিল বাইরে, তখন সে নীলামকে বলে গিয়েছিল এমনিতেই যে তার মেয়েকে একটু দেখে শুনে রাখতে, কিন্তু নীলাম কথাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। এই জন্য রিয়ার ঘরে কখন কি হয় না হয় সে সবকিছু খবর রাখার চেষ্টা করে। নীলামের হাজব্যান্ড বালা তাকে বলে, তুমি এটা কেন করছো? এটা তো একজন ভালো মানুষের ম্যানারের বাইরে, এগুলো ঠিক নয়, সবারই একটা প্রাইভেসি রয়েছে। কিন্তু নীলাম তার হাজব্যান্ডের কোনো কথাই শোনে না, বলে, রিয়ার বাবা আমাকে বলে গেছে। বালা বলে, সেটা তোমাকে এমনিই বলে গেছে, কিন্তু বিষয়টাকে তুমি ভিন্ন রকম বানিয়ে ফেলছো। কিন্তু নীলাম তার কথায় কোনো পাত্তাই দেয় না। সে বলতে থাকে, আমি নিশ্চিত রিয়ার ঘরে কোনো ছেলে লোক এসেছে, আমি তার ভয়েস শুনেছি। বালা বলতে থাকে, রিয়া মডার্ন মেয়ে, হয়তোবা তার কোনো ফ্রেন্ড এসেছে, আর আজকে ক্রিসমাস। নীলাম বলতে থাকে, তুমি থামো তো, আমি বিষয়টা দেখছি। এরপরে ফ্রিজ থেকে সে মিষ্টি নিয়ে আসে। বালা মিষ্টি দেখে খেতে চায়, কিন্তু নীলাম বলে, এটা তোমার জন্য নয়। আসলে সে মিষ্টিগুলো নিয়ে চলে যায় রিয়ার ফ্ল্যাটে দেওয়ার জন্য, যাতে করে রিয়ার দরজা খুলে সে উকি মরে দেখতে পারে যে তার ফ্ল্যাটে কেউ আছে কিনা। কিন্তু যখনই সে রিয়ার ফ্ল্যাটে যাবে, তখনই সে দেখতে পায় ফ্ল্যাটের বাইরে 2 জন ছেলে নেশা করে দাঁড়িয়ে আছে, আর তারা নীলামকেও টিস করে বলে, আন্টি খাবেন নাকি? এতে নীলাম একটু ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি আবারও সে নিজের ফ্ল্যাটে চলে যায়। এরপরে সেই 2 জন নেশাখোর লোককে দেখা যায়। রিয়ার রাখা সেই গিফট হ্যাম্পারটা তাদের চোখে পড়ে, আর তারা দেখতে পায় সেখানে একটা মদের বোতলও আছে, আর আশেপাশে কোনো লোক নেই। এই জন্য তারা সেটা নিজেদের কাছে নিয়ে যায়। এদিকে পুলিশ অফিসার ববির কাছে আরও একটি মিসিং কমপ্লেন আসে। সেখানে বলা হয় তার দোকানে বাকি খেয়ে একজন লোক পালিয়ে গেছে, আর সেটা সে উদ্ধার করতে চায়। পুলিশ অফিসার বলে, ঠিক আছে, বিষয়টা তারা দেখবে। এদিকে মালভিনকে দেখা যায় সে কাউকে কল করছিল আর বলছিল, আমি তার ফ্ল্যাটের পাশেই রয়েছি। এরপরে সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরায় কিছু একটা দেখতে পায়। সে একটা রুমে এসে চেক করে,
আর তখনই দেখা যায় সেই নেশাখোর দুইজন লোক সেই মদ এবং কেকটা খাওয়ার পরে সেখানে তারা অজ্ঞান হয়ে গেছে। একজনের মুখ দিয়ে তো রক্ত বের হচ্ছিল। সেই সিকিউরিটি গার্ড এটা দেখার পরে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি আরও কয়েকজন লোককে ডেকে এনে তাদেরকে হসপিটালে নিয়ে যায়, যাদের মধ্যে একজনের অবস্থা পুরোপুরি আশঙ্কাজনক ছিল, সে মারাও যেতে পারে। এটা শুনে আশেপাশের ফ্ল্যাটের সবাই যখন বের হচ্ছিল, রিয়াও বের হয়। নীলাম তাকে বলে, তুমি কি শুনেছ? এরা দুইজনের মধ্যে একজন হয়তো মারা যাবে। আসলে এখানে একটা গিফট হ্যাম্পার রাখা ছিল, সেই মদের বোতলে বিষ মেশানো ছিল, সেটা খেয়ে এটার অবস্থা ঠিকই আছে। কিছুক্ষণ আগে আমার সাথে বেয়াদবি করেছে। কথাটা শুনে রিয়া ভয় পেয়ে যায়, নিজের ফ্ল্যাটে চলে যায়। সে বুঝতে পারে সে গিফট হ্যাম্পারটা তার বয়ফ্রেন্ড তাকে মারার জন্য পাঠিয়েছিল। ফ্ল্যাটে আসার পরে রিয়া আবারও তার বান্ধবীকে কল করে আর বলে ও আমাকে কি গিফট পাঠানোর কথা বলেছিল। তখন মেয়েটি বলে কেক আর ওয়াইন। কথাটা শুনে রিয়া নিশ্চিত হয়ে যায় আর তার প্রচণ্ড মন খারাপ হতে থাকে। সে একেবারে ভেঙে যায় ভেতর থেকে। এতক্ষণ সে ভেবেছিল অজয় নামে সেই লোকটাকে হয়তোবা পাঠিয়েছে তাকে মারার জন্য, কিন্তু এখন সে বুঝতে পারল সে যেটা ভেবেছে সেটা ভুল। আসলে সেই মদের বোতলেই বিষ পাঠিয়েছিল, যেটা তার বয়ফ্রেন্ড তাকে পাঠিয়েছে। এদিকে রাতের বেলা সুমা এবং রাজ ঘুমাতে যাচ্ছিল, কিন্তু রাজের একেবারে ঘুম আসছিল না। রাজ সুমাকে বলে আমার ঘুম আসছে না। তখন সুমা ঘুমের মধ্যেই বলে তুমি কি রাতের বেলা আমার কোনো ক্ষতি করবে না তো? তোমার তো কোনো কোমতলব নেই তো? রাজ বলে না, আসলে আমি ওরকম লোকই নই। রাজ বলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সুমা বলে বলো। রাজ বলে আপনি যে বলেছেন যে আপনার এরিয়াতে একটা মেয়েকে কবর দিয়েছেন, এটা কি সত্যি? সুমা বলে রাতের বেলা এসব কথা বাদ দিয়ে ঘুমাও তো। ঠিক তখনই সে শুনতে পায় তার বাড়ির বাইরে হয়তোবা কেউ এসেছে। রাজ জিজ্ঞেস করে কে? সুমা তাকে বলে চুপ করো, আমি দেখছি। বাইরে বের হয়ে সে লাইট মেরে দেখে, কিন্তু আশেপাশে কেউ নেই। সুমা রেগে যায় আর বলে কে এসেছ, সামনে আসো, এভাবে ভয় দেখাচ্ছ কেন? আসলে সুমা মধ্যবয়সী একজন মহিলা, বাড়িতে একাই থাকে, তাই আশেপাশের উদ্ভট লোকেরা তাকে মাঝে মধ্যেই ডিস্টার্ব করে, আর এটা সুমা জানত, আর এই জন্যই সে তাদের এইভাবে বকাঝকা করে। এদিকে পুলিশ অফিসার ববের কাছে কারো কল আসে আর সে একটা জায়গার কথা জিজ্ঞেস করে। তখনই ববে বলে ঠিক আছে, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। শঙ্করকে বলে তুমি এই জায়গাতে যাও। এরপরে রিয়াকে দেখা যায় তার বান্ধবীর সাথে কল করে আর পুরো বিষয়টা খুলে বলে যে তার বয়ফ্রেন্ড তাকে মারার জন্য সেই কেক আর ওয়াইনের মধ্যে বিষ মিশিয়েছিল, যেগুলো খেয়ে পাশের ফ্ল্যাটের দুইজন ছেলে এখন মরতে বসেছে। আমার ভয়ে শরীর কেঁপে উঠছে, কি করব বুঝতে পারছি না। তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল করে। রিয়া ফোনটা রিসিভ করেই তাকে গালি দেয় আর বলে তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি আমাকে মারার চেষ্টা করো। তার বয়ফ্রেন্ড বলে তুমি এত অধৈর্য কেন হচ্ছ, একটু শান্ত হও। তার বয়ফ্রেন্ড তাকে বলে সেই মদ আর ওয়াইনটা তোমার জন্য ছিল না, যাদের জন্য ছিল তারা খেয়ে মারা গেছে, সেটা তো তুমি বুঝতেই পারছো। আর তোমাকে আমি এভাবে মারব না, তোমাকে মারার জন্য তোমার ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় ট্র্যাপ বেছানো আছে। এতে আরও বেশি রেগে যায় রিয়া। তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি কিচেনে যাও আর চিনির বয়ামটা খোলো, দেখো সেখানে তোমার জন্য গিফট রাখা আছে। রিয়া তাড়াতাড়ি যে চিনির বয়ামটা ঢেলে দেয়, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন তার বয়ফ্রেন্ড তাকে বলে কি ভয় পেয়ে গেলে? আমি তো তোমার সাথে একটু মজা করলাম। রিয়ার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি তোমার বেডরুমে যাও, সেখানে তোমার জন্য আরও একটি ফাঁদ পাতা আছে। রিয়া তাড়াতাড়ি তার বেডরুমে যায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। রিয়ার বয়ফ্রেন্ড তাকে বলে তুমি তো বক্সিং করো, এতটুকুতেই ভয় পেয়ে গেলে? তখন রিয়া তাকে বলে প্লিজ এসব বন্ধ করো। লোকটা তাকে বলে সেই টাওয়ালটার কথা তোমার মনে আছে? টাওয়ালটা খোলো। টাওয়ালটা খুলতেই সে দেখতে পায় সেখানে একটা চাকু রাখা ছিল। চাকুটা দেখতেই রিয়া আরও বেশি ভয় পেয়ে যায়। ঠিক ওই সময়টা অজয় নিজের হাত পার বাঁধন খুলিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে যায়। শব্দ শুনে রিয়া তাড়াতাড়ি সেখানে চলে আসে আর তাকে আবারও চাকু দিয়ে ভয় দেখায়, বলে এখান থেকে পালানোর চেষ্টা করলে তোমাকে মেরে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব। তখনই রিয়ার ফ্ল্যাটে কলিং বেল বাজে। রিয়া অজয়কে বলে এখানে চুপচাপ বসে থাকতে। তার হাত পা বেঁধে আবার তাকে বসিয়ে রেখে সে দরজার কাছে চলে যায় আর দূর হল্ডে সে দেখতে পায় যে সেখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে রিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। আবারও কলিং বেল বাজালে সে ধীরে ধীরে দরজা খোলে। সে পুলিশ অফিসার তাকে বলে কি হয়েছে, এতক্ষণ সময় কেন লাগলো দরজা খোলার জন্য? রিয়া বলে একটু কাজ করছিলাম। সে পুলিশ অফিসার বলে আপনাকে অনেক টেন্স দেখাচ্ছে, কিছু হয়েছে? ভেতরে কেউ আছে? রিয়া বলে না, তেমন কিছু নেই, আর ভেতরে কেউ নেই। তখন সেই লোকটা হেসে বলে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি আপনার প্রতিবেশী, আর আমি নতুন একটা সিরিয়ালে কাজ পেয়েছি, যেটা সিরিয়ালটা 500 এপিসোড পর্যন্ত যাবে।
আর সেখানে আমি একজন পুলিশ অফিসারের অভিনয় করব। এটা শুনে রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। সেই লোকটা বলে, আমার সিরিয়ালটা দেখবেন। রিয়া ঠিক আছে বলে ভেতরে চলে যায়। এদিকে রাতের বেলা হঠাৎ করেই রাজের ঘুম ভেঙে যায়। সে দেখতে পারে ঘরের ভেতরে সুমা নেই। সে একটু ভয় পেয়ে যায়। বাইরে যেয়ে সুমাকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে সুমাকে সে দেখতে পায় না। ঠিক তখনই পেছন থেকে সুমা একটা হারিকেন নিয়ে এসে বলে, তুমি এখানে কি করছো? রাতের বেলা একা বাইরে বের হয়েও না, ঘুমিয়ে পড়ো। এদিকে রিয়া আবারও চাকু নিয়ে অজয়কে ভয় দেখাচ্ছিল আর বলছিল, তুমি এখানে কেন এসেছো, বলো আমাকে। এদিকে অজয়কে দেখা যায় সে ভয় পেয়ে একটা সময় সেখানেই প্রস্রাব করে দেয়, আর এটা দেখে রিয়া হেসে ফেলে। এদিকে রিয়া অজয়কে জিজ্ঞেস করে যে, তোমার নাম কি, আর তুমি এখানে কেন এসেছো, তোমার বাড়ি কোথায়? অজয় অবশেষে তার নাম বলে, আর বলে তার একটা বড় ভাই আছে, তার বাবা মা মারা গেছে। রিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডাকাতি করতে এসেছিলে নাকি আমাকে মারতে এসেছিলে? অজয় বলে, আমি চুরি করতে এসেছিলাম, আর এটা আমার প্রথমবার ছিল, কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। কথাটা শুনে রিয়া হতবাক হয়ে যায়, কারণ এই লোকটাকেই সে গত কয়েক ঘন্টা ধরে বেঁধে রেখেছে, টর্চার করেছে। অন্যদিকে রাজ ও সুমাকে নিজের নাম বলে এবং সে কোথা থেকে এসেছে সেটাও বলে। সুমা রাজকে জিজ্ঞেস করে যে, তোমার বাবা মা কি করে আর তোমার বাড়িতে কে কে আছে? রাজ সবকিছু খুলে বলে। সুমা বলে, তুমি সুইসাইড কেন করতে চেয়েছিলে? রাজ বলে, আমি আমার জীবন নিয়ে একেবারে ফেড আপ হয়ে গেছি, কেউ আমাকে ভালোবাসে না। তখন সুমা একটু রেগে যায় আর বলে, ফেড আপ মানে কি? তুমি অপরকে বেঁচে দেখাও যে তুমিও সেটা করতে পারো, নিজের জীবন নিয়ে গর্ববোধ করো। তুমি জীবনের কি দেখেছো এই পর্যন্ত? এদিকে রিয়া আবারও তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে আর বলে, আমার জীবন থেকে প্রাইভেসি নামের শব্দটাই উঠে গেছে। ও আমার সবকিছু জানে, আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড ওর কাছে আছে। এমনকি আমার ফ্ল্যাটের চাবি পর্যন্ত আছে, আমার এটিএম কার্ডটা পর্যন্ত ও ইউজ করে। ও আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। আজকে ক্রিসমাসের দিন, পুরো দিনটাই ও আমার নষ্ট করে দিয়েছে। আমাকে ভেতর থেকে ও মেরে ফেলেছে। বুঝতে পারছি না এরপরে কি হবে। প্রত্যেকটা মুহূর্ত আমি ভয়ে ভয়ে কাটাচ্ছি। আমার কেউ নেই যাকে আমি এর জন্য দোষারোপ করব। আসলে ভুলটা আমারই। ওর সাথে ডেট করাটাই আমার সবথেকে বড় ভুল ছিল। এখন ও আমাকে ছাড়ছে না। আসলে রিয়ার বয়ফ্রেন্ড তাকে চিট করেছিল, আর এখন যখন রিয়া তার সাথে ডেট করতে চাইছে না বা সম্পর্ক রাখতে চাইছে না, তখন সেই লোকটা রিয়াকে ট্রেড করে যাচ্ছে, সাইকোর মতো ব্যবহার করছে। রিয়া তার বান্ধবীকে বলে, ও আমাকে 3 ঘন্টা সময় দিয়েছে আজ, আর এই 3 ঘন্টার মধ্যে ও আমাকে মেরে ফেলবে এই থ্রেট দিয়েছে। এখন আমি ভয়ের মধ্যে আছি, কি করব? আমার যদি কিছু হয়ে যায়, এই সব কিছু তো কারো জানা দরকার। এই জন্যই তোমাকে বললাম, তুমি ভয় পেও না। এদিকে পুলিশ অফিসার ববি কোথাও যাচ্ছিল। তখনই সে তার কনস্টেবলকে বলে, একজন মহিলা একটি দ্বীপের মতো জায়গায় থাকে, আমরা কমপ্লেন পেয়েছি তার হাজব্যান্ড মিসিং, তুমি সেখানে যে ইনকোয়ারি করো। এদিকে সেই কনস্টেবল শঙ্করকে দেখা যায় একটা বোট নিয়ে সুমার বাড়ির দিকে যাচ্ছিল। সে বোটওয়ালা লোকটি তাকে জিজ্ঞেস করে, আপনি কার বাড়িতে যাবেন? শঙ্কর বলে, সুমা। বোটওয়ালা লোকটি বলে, এত রাতে? শঙ্কর বলে, আমার ডিউটি থাকে, এই সময়ই সময় পাই, তাই একটু ইনকোয়ারি করতে এসেছি। বোটওয়ালা লোকটি জিজ্ঞেস করে, কিসের? শঙ্কর বলে, তার হাজবেন্ড নাকি নিখোঁজ, সেটার বিষয়ে। তখন সেই বোটওয়ালা লোকটি বলে, নদীতে বাতাস অনেক বেশি, আপনি কি সাঁতার জানেন? শঙ্কর একটু ভয় পেয়ে যায়, বলে, সাঁতার জানি, কিন্তু ঠিক আছে, তুমি নৌকাটা ঘুরিয়ে ফেলো, আমি না হয় কালকে আসব। বোটওয়ালা বলে, ঠিক আছে। এদিকে রিয়া অজয়কে কিছু কাপড় চোপড় দেয় আর বলে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য, তার জন্য সে খাবার বানাচ্ছে। এদিকে দেখা যায় ববির কাছে আরও একজন মহিলা আসে আর বলে সে একজনকে ভালোবেসে এখানে এসেছে, কারণ সেই লোকটা তাকে আসতে বলেছে, কিন্তু এখন আসার পরে সে তার কোনো খোঁজ পাচ্ছে না। ববি বলে, তার নাম কি, তার কোনো ছবি আছে? তখন সেই মেয়েটা একটা ছবি দেখায়। ছবিটা দেখার পরে থানার সবাই হাসতে থাকে, কারণ সেটা ছিল বিজয় থালাপতির ছবি। আসলে মেয়েটাকে কেউ চিট করেছে বিজয় থালাপতির ছবি দিয়ে। পরদিন দেখা যায় রিয়া রেডি হয়ে বাইরে বের হচ্ছিল। সে অজয়কে বলে, আমি একটু বাইরে যাচ্ছি কার সাথে দেখা করার জন্য, কিছুক্ষণ পরেই ফিরে আসব, তুমি একদম বাইরে যেও না, বাইরে পুলিশ ঘোরাফেরা করছে, তোমাকে দেখলেই সন্দেহ করবে, আর তুমি পিটারকে খেয়াল রেখো, অর্থাৎ কুকুরটার কথা বলছে। রিয়া বাইরে বের হয়ে যায়। রিয়া যখন লিফট থেকে নামে তখনই তার অ্যাপার্টমেন্টে সে পুলিশ দেখতে পায়, ভয় পেয়ে যায়, কারণ কালকে তার ফ্লোরেই দুটো দুর্ঘটনা ঘটেছে। একটা তার ফ্ল্যাটে অজয়ের ঢোকা, আর একটা হচ্ছে সেই দুটো ছেলের বিষাক্ত মদ পান করা। তাই সে ভয় পাচ্ছিল যে পুলিশরা তাকে না ইনকোয়ারি করার জন্য আসে। সে লিফটের সামনে দাঁড়িয়ে থাকে দেখার জন্য যে পুলিশ কোন ফ্লোরে নামে।
এদিকে বিটেক কমপ্লিট করা আর শহরে থেকে অভ্যস্ত রাজের জীবন একেবারে গ্রামের সাধারণ মানুষের মতো হয়ে গেছে। খোলা জায়গায় ওয়াশরুমে যাওয়া, কয়লা দিয়ে দাঁত ব্রাশ করা, খোলা বাড়িতে থাকা, একদম গ্রাম্য মানুষের মতো। আর রাজ সেটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। এদিকে রিয়ার ফ্ল্যাটে কলিং বেল বাজছিল। অজয় ভয় পেয়ে যায়। ডোরহোল দিয়ে দেখতে থাকে কে, কিন্তু সেখানে কেউ ছিল না। সেখান থেকে আসতে যাবে, ঠিক তখনই আবারও কলিং বেল বাজতে থাকে। অজয় ভয় পেয়ে যায়। এদিকে সুমা আর রাজ বসে বসে রং চা খাচ্ছিল। ঠিক তখনই রাজ তাকে জিজ্ঞেস করে, আপনার হাজব্যান্ড আবার যদি ফিরে আসে? সুমা বলে, এসব কথা বাদ দাও তো, এগুলো শুনতে ভালো লাগে না। ঠিক তখনই দেখা যায় সুমা যে জায়গায় কাজ করত তার মালিক মাছ নিয়ে নৌকা দিয়ে এদিকে আসছে। সে তাড়াতাড়ি রাজকে বলে ভেতরে যাওয়ার জন্য। ভোলা সেখানে আসে আর সুমাকে বলে, তোমার জন্য কিছু মাছ নিয়ে এসেছি, আমিও খাবো, রান্না করো। তখন সুমা বলে, আমাকে বাজারে যেতে হবে কিছু কেনাকাটার জন্য। ভোলা বলে, সেটা পরে করবে, আমাকে আগে একটু রান্না করে খাও। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি, আমি তোমার সাথে থাকতে চাই। সুমা তখন ভোলার কাছে নাক নিয়ে বলে, তোমার শরীর থেকে তো মাছের গন্ধ বের হচ্ছে, তোমার আমার মধ্যে কিছু হওয়া সম্ভব নয়, তুমি এখান থেকে চলে যাও। ভোলা সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। এরপরেই সুমা মার্কেটে যাবার আগে রাজকে বলতে থাকে, তুমি ঘরের ভেতরেই থেকো, বাইরে বের হবে না, কারো নজরে আসা যাবে না তোমাকে। কিন্তু তারপরেও সুমা যাওয়ার পরে সুমার কুকুরটাকে নিয়ে রাজ আশপাশটা ঘুরতে থাকে। তখনই হঠাৎ করেই রাজ থমকে যায় একটা ফুল দেখার পরে, কারণ সেখানে একটা নয় দুটো ফুলের গাছ ছিল। সুমা রাজকে বলেছিল যে একটা মেয়ের লাশ এখানে ভেসে এসেছিল, আর এই জন্য সে মেয়ের লাশটাকে কবর দিয়েছে আর সেখানে একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছে। কিন্তু সেখানে সুমা অন্য একটি ফুল গাছ কার কবরে লাগিয়েছে সেটা ভেবেই ভয় পেতে থাকে রাজ। সে ভেতরে চলে যায় তাড়াতাড়ি। এদিকে রিয়াকে দেখা যায় একটি রেস্টুরেন্টে বসেছিল, আর সেখানে সে তার বান্ধবীর সাথে কথা বলছিল। সে বলছিল, আমি ফাঁদে পড়ে গেছি, এখন ওর কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তার বান্ধবী তাকে সাহস দিতে থাকে। ঠিক তখনই রিয়া বলে, ফোনটা রাখছি, ও চলে এসেছে। তখনই দেখা যায় রিয়ার সাথে কেউ দেখা করতে আসে, আর এর পরেই দেখা যায় সেটা ছিল রিয়ার বয়ফ্রেন্ড, কিন্তু তার মুখ দেখানো হয় না। রিয়ার বয়ফ্রেন্ডকে রিয়া বলে, তুমি আমাকে এভাবে কেন টর্চার করছো, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। এদিকে তো বলেছিল তার শরীর থেকে মাছের গন্ধ বের হয়, তাই সে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে সুমার বাড়িতে আবার চলে আসে সুমার সাথে থাকার জন্য। দরজা নক করতেই সে দেখতে পায় সেখানে সুমার পরিবর্তে রাজ ছিল। আর রাজকে দেখার পরেই ভোলা ভাবতে থাকে, হয়তো সুমা তার পরিবর্তে অন্য লোকের সাথে থাকতে শুরু করেছে। এতে ভোলা প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে রাজকে মারতে শুরু করে। রাজ বেচারা নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে। ভোলা রাজকে পেটাতে থাকে, আর একটা সময় রাজ প্রচণ্ড আহত হয়ে যায়। ভোলা তাকে একবারেই মেরে ফেলতে চাইছিল। ঠিক ওই সময়টাতে বাজার থেকে সোমা ফিরে আসে, আর সোমা তাড়াতাড়ি এসে ভোলাকে পেটাতে থাকে। ভোলাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর রাজকে ঘরের ভেতরে নিয়ে আসে। এদিকে রিয়াকে দেখা যায় তার ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু সেখানে সে অজয় বা তার কুকুর পিটার কাউকেই দেখতে পায় না। সে ডাকতে থাকে যে তোমাদের জন্য লাঞ্চ নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। কিন্তু অজয় বা পিটার কারো সাড়াশব্দ ছিল না। রিয়া পুরো ফ্ল্যাটটা খুঁজে ফেলে, কিন্তু কেউ ছিল না। রিয়া ভয় পেয়ে যায়, ভাবতে থাকে তাদের সাথে কি হয়েছে। এরপরে সে পুরো ফ্ল্যাটটা খোঁজার পরে ব্যালকনিতে চলে আসে। নিচের তলায় খোঁজে যে অজয় সুইসাইড করেছে কিনা বা এমন কিছু হয়েছে কিনা তার সাথে, কিন্তু কোথাও অজয় বা পিটারের কোনো খোঁজ ছিল না। ঠিক তখনই পিটারের কণ্ঠস্বর সে শুনতে পায়, আর পাশে যেই দেখে অজয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। রিয়া অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে হয়তোবা তার বয়ফ্রেন্ড অজয়কে ফ্ল্যাটের ভেতরে দেখতে পেয়ে তাকে মেরে ফেলেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় অজয় বেঁচে আছে। অজয় তাকে বলে তার প্রচণ্ড বমি হয়েছিল আর একটা সময় সে অজ্ঞান হয়ে গেছে। এদিকে ভোলা যখন তার বন্ধুদের সাথে দেখা করতে আসে আর বলে, তোমাকে তো মনে হয় ভালোভাবে পিটিয়েছে, কারণ ভোলার হাত অনেকটা কেটে গিয়েছিল। সেসব লোকেরা বলছে, একদিন দেখবে আমি ওর সাথে থেকেই ছাড়ব। অন্যরা বলে, ওর তো একটা হাজবেন্ড ছিল, সে কোথায়, আজকাল তাকে দেখা যাচ্ছে না। বাকিরা বলতে থাকে, সে যাই হোক না কেন, একদিন আমি ওর সাথে থাকবই, জোর করেই হোক। একা একা থাকে, কিন্তু তারপরেও ওর রাগ দেখলে মনে হয় ও অনেক বড় কিছু, আমি ওর রাগ একদিন ভাঙাবই। এদিকে রিয়া অজয় সুস্থ হওয়ার পরে তাকে সবকিছু খুলে বলে যে তার বয়ফ্রেন্ড তাকে টর্চার করে, সে একটা সাইকোপ্যাথ, সে তাকে কোনোভাবেই বাঁচতে দিতে চাইছে না, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, কারণ সে তার কথা শুনছে না, তার সাথে ডেট করছে না। অজয় কিছুই বলে না। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল করে
আর বলে তুমি কোথায়? রিয়া বলে আমি আমার ফ্ল্যাটেই। লোকটা বলে ফ্ল্যাটে তুমি কার সাথে আছো? রিয়া রেগে যায় আর বলে ফ্ল্যাটে আমি একাই থাকি, কার সাথে থাকবো? তখন লোকটাও রেগে যায় আর বলে আমাকে ক্যামেরা দিয়ে দেখাও, ভিডিও কল করো। সাথে সাথেই রিয়া ভিডিও কল করে। আর এদিকে ধীরে ধীরে অজয় লুকিয়ে পড়ে সোফার পেছনে। একটা সময় রিয়াকে বলে ব্যাক ক্যামেরা দিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে দেখার জন্য। রিয়া সেটাই করে। অজয় যে সোফার পেছনে লুকিয়ে থাকে সেই সোফার পেছনটাই তাই তার সন্দেহ হয়। রিয়াকে সে বলে সেই সোফার পেছনে কে, আমাকে দেখাও। রিয়া প্রথমে নিয়ে যেতে না চাইলেও লোকটা তাকে জোর করে, ধমকাতে থাকে। অবশেষে একটা সময় রিয়া ব্যাক ক্যামেরা নিয়ে যখন সোফার পেছনে যায় তখন দেখা যায় সেখানে পিটার ছিল। আসলে অজয় সেখান থেকে আগেই অন্য জায়গায় লুকিয়ে পড়েছিল। লোকটা ফোনটা কেটে দেয়। এদিকে সোমা ধীরে ধীরে আবারও ট্রিটমেন্ট করতে থাকে রাজের। রাজ বলতে থাকে আমি বুঝতে পারছিলাম না লোকটা আমাকে কেন মারছে। এদিকে বালা চলে আসে রিয়ার ফ্ল্যাটে আর বলতে থাকে তোমার বাবার নাম্বার বন্ধ কেন? আমি তাকে ফোন করে পাচ্ছি না, ওর কি অন্য কোনো নাম্বার আছে? রিয়া বলে না। তখনই এক প্রকার জোর করেই বালা রিয়ার ফ্ল্যাটে ঢুকে যায় এবং পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ওইদিকে অজয় লুকিয়েছিল। রিয়া এরপরে ফ্রিজ থেকে কিছু বের করতে যাবে তখনই সে খেয়াল করে বালা তাকে পেছন দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করছে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখনই অজয় তার মাথায় আঘাত করে। কিছুক্ষণ পরে বালার জ্ঞান ফিরে। বালা বুঝতে পারেনি যে তাকে মাথায় পেছন থেকে কে আঘাত করল। রিয়া একটু হাসে। বালা তখন সেখান থেকে উঠে নিজের ফ্ল্যাটে চলে যায়। এদিকে অজয়ের এই কাজে রিয়া প্রচণ্ড খুশি হয়। তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। এদিকে সুমা আর রাজের মধ্যেও ভালো একটা বন্ডিং তৈরি হয়। রাজও সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এদিকে রিয়া টেনশনে বাঁচতে বাঁচতে একেবারে হতাশ হয়ে পড়েছিল। আর এই জন্যই সে তার ফোনটা বন্ধ করে রাখে যে তার বয়ফ্রেন্ডের টর্চার থেকে অন্তত একটা দিন সে বাঁচবে, একটা দিন সে হাসি খুশি জীবনযাপন করবে। সে সেখানে অজয়ের সাথে খুব ভালো সময় পার করে। অনেকবার রিয়ার বয়ফ্রেন্ড তাকে কল করে। অবশেষে রাতের বেলা রিয়া তার বয়ফ্রেন্ডের ভয়েস SMS শুনে। সেখানে সে বলছিল আমি সারাদিন তোমাকে ৪২ বার কল করেছি, কিন্তু তুমি আমার কল রিসিভ করনি। এখন আমি বাধ্য হয়ে আমার কাজটা করতে হবে। কালকে সকাল ৮টার মধ্যে তোমার ছোট্ট মুভিটা ইউটিউবে প্রকাশ পেয়ে যাবে। সবাই সেখানে দেখবে। আর সেখানে শেয়ার অপশন, ডাউনলোড অপশনও থাকবে। বুঝতে পারছো তো? একজন আরেকজনকে সেন্ড করবে, একজন আরেকজনের সাথে শেয়ার করবে, তুমি ভাইরাল হয়ে যাবে। আর তোমার ছোট্ট মুভিটার কথা মনে আছে তো? সেখানে তুমি কি কি করেছিলে? আসলে রিয়া যখন তার বয়ফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ হয়েছিল সেটারই একটা ভিডিও ক্লিপ সে মোবাইলে রেকর্ড করে ফেলেছিল। আর সেটার কথাই বলছিল। রিয়াকে সে ভিডিও ক্লিপ দিয়ে সে ব্ল্যাকমেল করছিল। রিয়া অজয়কেও সবকিছু খুলে বলে বলে আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল ওকে ডেট করা, ওর সাথে সময় কাটানো আর সেই ভিডিওটা তৈরি করা। আর সেই ভুলের মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। হয়তোবা এই ভুলের মাসুল আমাকে আমার জীবন দিয়েই করতে হবে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি কাউকে দোষারোপ করতে পারবো না। পুরো ভুলটা আমারই ছিল। রিয়া বলে আমার যা হওয়ার তো হবেই, কিন্তু আমি চাই না ও এই কাজটা আর কোনো মেয়ে মানুষের সাথে করার সাহস পাক। এদিকে সুমা আর রাজ রাতের বেলায় খেতে বসেছিল। তখন সুমা তাকে জিজ্ঞেস করে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কাকে দেখে ভয় পাও? তখন রাজ তার একটা গোপন কথা বলে। সেটা হচ্ছে সে কোনো মেয়ে মানুষকে পছন্দ করে না, তার মেয়ে মানুষদের ভালো লাগে না। আর তার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিয়েটা সে ভেঙেও দিতে পারছিল না। এছাড়া বিটেক করার পরে সে কোনো চাকরি পাচ্ছিল না। এই বেকারত্ব সে মেনে নিতে পারছিল না। আর এই সব কিছুই সে তার পরিবারকেও বোঝাতে পারছিল না। তাই সে সুইসাইড করতে চেয়েছিল, কারণ তাকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই। তখনই সুমা তাকে খাইয়ে দেয় আর বলে তুমি তোমার নিজের মতো করে বাঁচো, তাহলেই দেখবে এই পৃথিবীতে তোমাকে অনেকে ভালোবাসবে। খাবার শেষে সুমা তাকে বলে তোমার শার্ট খোলো, তোমার ঘায়ের ভেতরে মলম লাগিয়ে দেই। সেখানে বসে তারা আবারও কথা বলে। আর একটা সময় রাজ কেঁদে দেয়, সুমাকে জড়িয়ে ধরে, বলে আপনার মতো করে কেউ আমাকে বুঝায়নি। সেখানে সুমা তাকে সান্ত্বনা দেয়। এদিকে অজয় রিয়াকে বলে তোমাকে একটা কথা বলবো, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, তাকে এখানে আসতে বলো। রিয়া হাসে, বলে ঠিক আছে। এরপরে রিয়া তার বয়ফ্রেন্ডকে কল করে আর বলে আমি সরি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সে তাকে তার ফ্ল্যাটে আসতে বলে। এরপরে মেলভিনকে দেখা যায় গাড়ি নিয়ে কোথাও আসার জন্য। আর এদিকে রিয়া আর অজয় খুশিতে একসাথে নাচতে শুরু করে। এদিকে সুমা আর রাজ একই সাথে শুয়েছিল। বোঝাই যাচ্ছিল তারা অন্তরঙ্গ হয়েছিল। সেখানে সুমা রাজকে বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে তোমার ফ্যামিলির কাছে ফেরত যেতে হবে। তারা তোমার জন্য অনেক চিন্তা করছে, আর এই জায়গাটা তোমার জন্য নয়। তুমি এখানে
আর কখনো ফিরে আসবে না। রাজ কিছুই বলছিল না, চুপচাপ শুধু মন দিয়ে কথাগুলো শুনছিল। এদিকে রিয়ার বয়ফ্রেন্ড ফ্ল্যাটে আসার সাথে সাথেই তারা তার হাত পা মুখ বেঁধে ফেলেছিল। আসলে তারা প্ল্যান করেই ফেলেছিল যে যেহেতু রিয়ার বয়ফ্রেন্ড তাকে এইভাবে টর্চার করছে, ব্ল্যাকমেল করছে, তাই রিয়া আর অজয় তাকে মেরে ফেলবে। তারা সেটাই করে। এদিকে দেখা যায় মদ খেয়ে ভোলা আবারও সোমার বাড়িতে আসে আর চিৎকার করে বলতে থাকে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার পুরো বাড়ি জ্বালিয়ে দেব, সবাইকে সবকিছু বলে দেব। তুমি যে তোমার বাড়িতে পরপুরুষকে ডেকে এনে থাকতে শুরু করেছো আমি সবাইকে বলে দেব। এদিকে বাইরে থেকে চিৎকার শুনে সোমা রাজকে বলে, যাই হোক না কেন বাইরে বের হবে না, লুকিয়ে থাকো, পুরো বিষয়টা আমি দেখছি। সোমা যখন বাইরে বের হয় ভোলা তাকে বলে, আমি তোমাকে অনেকভাবে বুঝেছি, ভালো করে বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। কিন্তু এখন আমি বাধ্য হব আমার পথ বেছে নেওয়ার জন্য। তুমি যদি আমার ইচ্ছে পূরণ না করো তাহলে আমি কালকে সবাইকে বলে দেব যে তোমার হাজব্যান্ডের সাথে তুমি কি করেছ, যে তুমি তোমার হাজব্যান্ডকে মারার পরে তোমার বাড়ির উঠোনেই তাকে কবর দিয়ে রেখেছ। এটা আমি সবাইকে বলে দেব। আর এরপরে আমি দেখব তুমি কি করে এখানে থাকো। সুমা বলতে থাকে, আমি বাঁচতে চাই, এর জন্য যা করতে হবে আমি তাই করব। তখনই ভোলা হাসে আর এরপরে সোমা ভোলাকে ভেতরে নিয়ে যায়। এদিকে রাজ তখন বুঝতে পারে সেখানে যে দুটো ফুলগাছ দেখেছিল তার মধ্যে একটা ছিল সোমার হাজব্যান্ডের কবরের উপরে, যে তাকে মেরে ফেলে সেখানেই কবর দিয়ে রেখেছে। এদিকে রিয়া আর অজয় সুমার বয়ফ্রেন্ডের বডি কেটে টুকরো টুকরো করে ফেলে। অন্যদিকে সুমা ভোলার সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য যায়। এদিকে রাজ সেখানে দেখার পরে সেটা তার প্রচণ্ড জেদ হয়, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কারণ সোমা তাকে বাইরে আসতে নিষেধ করেছে। কিন্তু ভোলার জন্য সোমা একাই যথেষ্ট ছিল, সে তাকে সেখানে একাই মেরে ফেলে। এদিকে রিয়া এবং অজয় তারা বাইরে থেকে কিছু মাংস কেনে এবং তার বয়ফ্রেন্ডে কেটে টুকরো টুকরো করা মাংসগুলো মিশিয়ে রাস্তার কুকুরদের খাওয়াতে শুরু করে বিভিন্ন জায়গায়। আর এভাবে করতে করতে সকাল হয়ে যায়। সকালে তারা একটা ব্রিজে আসে আর তার বয়ফ্রেন্ডের মোবাইলটা তারা একটা নদীতে ফেলে দেয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে রাজকে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল সোমা, আর তার বোটের নিচেই ভোলার ডেড বডিটা তারা পাথর দিয়ে বেঁধে রেখেছিল, যেটা তারা অন্য কোথাও নিয়ে ফেলে দেবে। এদিকে রাতের বেলা আবারও সেই মালভিনকে দেখা যায়। আসলে মালভিন রিয়ার বয়ফ্রেন্ড ছিল না। মালভিনের পরিবার রিয়ার সাথে তার বিয়ে ঠিক করার কথা বলেছিল, কিন্তু মালভিন 7 দিন সময় চেয়েছিল রিয়ার ব্যাপারে জানার জন্য। আর এই 7 দিন সে রিয়াকে ফলো করেছে। মালভিন কাউকে ফোন করে বলতে থাকে মেয়েটাকে সে যেমন ভেবেছে তেমন নয়। সে সকালে একজনের সাথে দেখা করেছে, রাতের বেলা অন্য একজনের সাথে বাইকে ঘুরে বেরিয়েছে। তার আরও 7 দিন সময় লাগবে মেয়েটাকে জাজ করার জন্য। এদিকে রিয়া অজয়কে তার যেহেতু সমস্যা ছিল ঋণের, সেই টাকাগুলো দিয়ে এবং ভালো পোশাক পরিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে তার বাড়িতে যাওয়ার জন্য। এদিকে সুমাও রাজকে নামিয়ে দিয়ে গেছে তার বাড়িতে যাওয়ার জন্য। দেখা যায় ঘটনাক্রমে তারা আবারও একই বেঞ্চে বসেছিল, কিন্তু এখন দুইজনেরই জীবন ছিল ভিন্ন রকম, তাদের জীবনের উদ্দেশ্যটা ছিল ভিন্ন রকম। এদিকে পরদিন সকালবেলায় দেখা যায় রিয়ার বাড়িতে আবারও কলিং বেল বাজে। কলিং বেল শুনতেই রিয়া একটু ভয় পেয়ে যায়, কারণ গতকাল রাতেই সে একটা মার্ডার করেছে। কিন্তু দরজা খুলতেই দেখা যায় সেখানে তার বাড়ির কাজের লোক এসেছিল। তুমি এই 2 দিন কোথায় ছিলে, তুমি আমার ফোন কেন ধরছিলে না? আর তখনই দেখা যায় সেই কাজের লোকটা আর কেউ নয়, সোমা। সোমা বলে, আমি এই 2-1 দিন একটু বিজি ছিলাম, এই জন্য আসতে পারিনি, বাড়িতে একটু কাজ ছিল। রিয়া বলতে থাকে, তোমাকে তো কতবার বলেছি, তোমার হাজবেন্ড তো এখন আর বাড়িতে নেই, সে কি ফিরে এসেছে? সোমা বলে না। রিয়া বলে, তাহলে তুমি এখানেই থেকে যাও, বাবা আসতে আরও 1 মাস সময় লাগবে। ঠিক তখনই দেখা যায় তার বাড়িতে কলিং বেল বাজে, আর কলিং বেলটা শুনতেই দুজনেই একটু ভয় পেয়ে যায়, কারণ দুজনেই গত 1 দিন আগেই একটা মার্ডার করেছে, কিন্তু কেউ কারো ক্রাইম সম্পর্কে অবগত নয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে মুভিটা একটু ভিন্ন রকম ছিল। দেখানো হয়েছে একজন মানুষের জীবনে অপরিচিত একজন মানুষের অবদান কতটা হতে পারে। যেখানে অজয় 2 দিন রিয়ার সাথে থাকাতেই রিয়ার জীবনটা বদলে গিয়েছিল, জীবনটা অন্য একটা মোড় নিয়েছিল। অন্যদিকে অজয়ের ক্ষেত্রে ঠিক একই ঘটেছিল, যেখানে সে একজন চোর ছিল, রিয়া তাকে 2 দিনের ভেতরে বদলে ফেলে। অন্যদিকে রাজের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটে, যেখানে রাজ সুইসাইড করতে চেয়েছিল, সুমা তাকে তার সাথে রেখে বদলে ফেলে। অন্যদিকে রাজও সোমার জীবনে অনেকটা পরিবর্তন ঘটায়, ভোলাকে তার জীবন থেকে সরিয়ে দিয়ে। এছাড়া তার সত্যিটা জানার পরেও রাজ তাকে ঘৃণা করেনি বা তাকে ছেড়ে চলে আসেনি। তো এই ভিন্ন স্বাদের মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।